সকলে হৈ হৈ করে উঠলো। বরণ করার পর রিক্তর ভাবি দাদিরা সকলে মিলে তাকে জেঁকে ধরলো আমাকে কোলে উঠিয়ে ঘরে নেওয়ার জন্য। গ্রামের মহিলাদের এসব কথা শুনে আমি না চাইতেও লজ্জা পেতে লাগলাম। সমানে উসখুস করতে লাগলাম যেন এত মানুষের সামনে রিক্ত আমাকে কোলে না নেয়, কিন্তু রিক্ত বুঝি এটার জন্যই প্রস্তুত ছিল। শার্টের হাতা গুটিয়ে নীল ধৈর্যের মতো উঠান ভর্তি মানুষের সামনে সে কোলে তুলে নিল। খুলে নেওয়ার সাথে সাথে আমার মাথা থেকে ঘোমটা পড়ে গিয়ে চুলের খোপাও খুলে গেল। ছড়ছড়িয়ে সে চুল ছড়িয়ে পড়লো রিক্তর হাতের ওপর। লজ্জায় অস্বস্তিতে আমি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলেছি। জড়সড় হয়ে রিক্তর শার্টের কলার খামচে ধরেছে। রিক্ত মৃদু হাসলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুই এসবে এত লজ্জা পাস জানতাম না তো। এবার থেকে ট্রাই করতে হবে। ওর কথা শুনে দাঁত কিরমিরিয়ে রইলাম। আমাকে নিয়ে এসে ঘরের বিছানায় বসালো রিক্ত। বিছানার আশপাশ এমনকি পুরো ঘর জুড়ে মানুষ ভর্তি নতুন বউ দেখার জন্য। একে একে সবাই দেখে যাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে। আমি সব কানেও তুলছি না, শুধু চিন্তা করছি কি চাইছিলাম আর কি হলো। বেশ কিছুক্ষণ পর ফুপি এসে ঘর থেকে সব মানুষদের সরিয়ে আমাকে ফ্রেশ হতে বললো। আমি আশেপাশে তাকিয়ে রুমটাকে ভালো করে দেখলাম। গ্রামের টিন শেড ঘর ফুপিদের। এর আগে কখনো এখানে আসিনি, কিন্তু ফুপির থেকে গ্রামের অনেক গল্প শুনেছি। ফুপি বলেছিল তাদের দুটো টিনের রুম আর একটা মাটির ঘর আছে এখানে। আমি আপাতত টিনের রুমে আছি। রুমটা দেখতে এতটাও খারাপ লাগছে না। টিভি থেকে নিয়ে প্রয়োজনীয় সবকিছুই আছে এই রুমে। ফুপা নাকি প্রায় আসে গ্রামে। তাছাড়া তারা প্রতি ঈদে বেড়াতে আসে এখানে। এখানে রিক্ত চাচা চাচি, চাচাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা সবাই আছে। ওদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য তারা গ্রামে যাতায়াত অবিরত রেখেছে। শুধু ঈদে নয়, গ্রামে কোনো অনুষ্ঠানে, আত্মীয় স্বজনের বিয়ে, এমনকি কোনো ঝামেলা হলেও তারা এখানে ছুটে আসে। এখানে যেহেতু ফুপির ভাইরা আর অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, তাই তারাও তাদের বাড়িঘর, জিনিসপত্র সবকিছু দেখে রাখে। ফুপি বলেছে গ্রামে ফুপার জায়গা জমিও আছে মোটামুটি, ওইগুলোর খোঁজ নিতে এসে থাকে মাঝে মধ্যে। ফুপা শুধু চাকরি আর ফুপির ইচ্ছার জন্যই শহরে থাকেন, তা নাহলে এই গ্রামে তাদের নামডাক কম নেই। তারা চাইলে এখানে থাকতে পারেন। পাশের রুম থেকে খুব হুড়োহুড়ি হচ্ছে। ফুপির জাল, ভাবি, ননদ, ননসেরা মিলে আড্ডা বসেছে। রিক্ত এসে আমাকে ঘরে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, আমি জানি না। ওর খোঁজ আমি জানতেও চাই না। আমাকে ফুপি সুন্দর করে একটা বেবি পিঙ্ক কালারের 3 পিস দিয়ে গেছে পরতে। সাথে দরজার কিনারে বালতি ভরে পানিও রেখে গেছে হাত মুখ ধুতে। আমি বসে আছি, কিছুই করিনি। ওয়াশরুম যাওয়া দরকার, কিন্তু এখান থেকে তাদের কলপার কোথায় আমি চিনি না। আশেপাশেও কাউকে দেখছি না। সবাইকে ফুপি তাড়িয়ে দেওয়ার পর আর আসেনি। আমার ভীষণ অসুস্থ হচ্ছে, কি করব কাকে বলবো বুঝতে পারছি না। হঠাৎ পাশে কারো বসার উপস্থিতি টের পেলাম। ঘাড় ফিরিয়ে দেখলাম রিক্ত। সে খাটে বসে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে তার চুল ব্রাশ করছে। মনে হচ্ছে গোসল করে এসেছে। চুলগুলো ভেজা, গা থেকে একটা সুন্দর স্মেল আসছে। আমি কিছুটা নড়েচড়ে বসলাম। সে আয়নায় দৃষ্টি রেখে বলল, এখনো চেঞ্জ করিসনি কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? আমি চোখ উল্টিয়ে ফেললাম। ওয়াশরুম যাবো এটা বলতে পারবো না, বিধাই বললাম আমি গোসল করব। সে সাথে সাথে চোখ রাঙিয়ে বলল, একদম না, অন্য জায়গায় এসেছিস। রাতে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে। আমি কাচুমাচু করতে লাগলাম। ইমার্জেন্সি ওয়াশরুম যাওয়া দরকার। ফুপিও আসছে না। অস্বস্তিতে দুহাত কোচলাতে লাগলাম। আচমকা রিক্ত ধীর আওয়াজে বলল, ওয়াশরুমে যাবি? আমি চোখ গোল গোল করে ফেললাম। বুঝে ফেললো কি করে? রিক্তদের মাটির ঘরে নিয়ে এসেছে ফুপি আমাকে। ঘরটা দেখে আমি ভীষণ অবাক হয়েছে। কোনো মাটির ঘরও কি এত সুন্দর করে সাজানো যায়? পুরো ঘরটা ফুলে ঢাকা। খাটের এক কোণাও বাকি নেই যেখানে ফুল নেই। অধিক হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি। গোলাপ আর রজনীগন্ধাও আছে, কিন্তু ওইগুলোর পরিমাণ কম। পাতলা কাপড়, ছোট ছোট মরিচপাতি আর গাঁদা ফুলের মালা দিয়ে ঘরের দেয়ালগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমার তো শহরে ছিলাম, গ্রামে আসার পর এই অল্প কিছুক্ষণের মধ্যে ঘরটাকে এত সুন্দর করে কিভাবে সাজালো, নাকি আগে থেকেই সাজানো শুরু হয়ে গেছিল কে জানে। মাথার ঘুমটাতে একটু টেনে টুনে ঠিক করে খাটে বসতেই ফুপি এসে আমার পাশে বসলো। কোল থেকে আমার হাতটা নিয়ে যত্ন সহকারে নিজের 2 হাতের মাঝখানে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ এইভাবে শান্ত হয়েই বসে থাকলো। মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবেন। আমার ধারণা ভুল হয়নি। হালকা নাড়াচড়ে সামান্য খেসে ফুপি আমার উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, কিভাবে বলবো, কি থেকে শুরু করব, আর কোন মুখেই বা বলবো আমি তো বুঝতেই পারছি না, কিন্তু আমার বলা প্রয়োজন। ফুপির কপালে ঘাম, চোখে মুখে হাত তোকলানি। তিনি আবার বলতে শুরু করলেন, রিক্ত বেপোয়ারা, জিদ্দি, ছটপটে ছোটবেলা থেকেই, কিন্তু সে তোর ক্ষেত্রে এতটা জেদি হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সে আরো বহু আগে আমাকে আর তোর ফুপাকে বলেছিল তোকে পছন্দ করে। প্রায় সময় এসে বলতো ভাইয়ার সাথে তোদের ভাইয়ার সাথে তোদের বিষয়ে কথা বলতে।
আমরা এসব গুরুত্ব দিইনি তেমন, মেনে নিয়েছিলাম তোরা হাই সোসাইটির মানুষ, আমাদের মতো গরিব ফ্যামিলিতে তোর বাবা মেয়ে বিধবে না। তবুও রিক্ত দিন দিন তোর কথাই বলতে থাকতো। আমি আর তোর ফুপা অনেক বুঝাই, কিন্তু এই জেদি ছেলে মানে না। একদিন তোর ফুপা রেগে মেগে ওকে অনেক কথা শোনায়, বলে যে তোকে বিয়ে করতে হলে আগে তোর ফ্যামিলির সমান হতে হবে। সে নিজে যেটা ফেস করেছে সেটা আর ছেলেকে ফেস করতে দেবে না। এই কথা শুনে ঋতু 2 বছর আগের থেকেই পড়ালেখা বাদ দিয়ে টাকার পিছনে ছুটছে। পড়ালেখাটা বাদ দিয়ে দেওয়া ওর একটা ছেলে মানুষই বটে, কিন্তু ওর ভয়টা ছিল এখানে, সে পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হতে হতে যদি তুই অন্য কারো হয়ে যাস। রিক্ত আর বন্ধুদের সাহায্য বিভিন্ন কাজে যোগাযোগ দিয়েছে, টাকাও জমিয়েছে বেশ কিছু। দেশের এমন ছোটখাটো কাজে পোষাবে না বিধায় পরিকল্পনা করেছে বড় দেশে যাওয়ার। কিন্তু বড় দেশে যাওয়ার জন্য ওর কাছে টাকা ছিল স্বল্প। তোর ফুপা ছেলের এমন অভিলাষ উদ্দীপনা দেখে নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রামের কিছু সংখ্যক জায়গা বিক্রি করে সেই টাকা তুলে দেন ছেলের হাতে। রিক্ত এতদিন তার বন্ধুর আত্মীয় স্বজনদের মাধ্যমে সেটারই ব্যবস্থা করছিল, কিন্তু যখন জানতে পারলো স্বয়ং তুই অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ছিস, তখন সে পাগল পাগল হয়ে গেল। তার পুরো পৃথিবী ঘুরে গেল তুই নিলয়কে বিয়ে করছিস শুনে। তোর আকদের আগের দিন সারা রাত ছেলেটা আমাদের পায়ের কাছে পড়ে কেঁদেছে, কিন্তু কিন্তু আমাদেরই বা কি করার ছিল যেখানে তুই নিজেই নিলয়কে বিয়ে করতে চাস। ওই দিনও তোর ফুপা আর আমি মিলে রিক্তকে খুব বোঝাই, তোর আশা ছেড়ে দিতে বলি, কিন্তু ছেলে আমার হঠাৎই বড্ড নীরব হয়ে গেল। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমার এত সুন্দর ছেলের জন্য মেয়ের অভাব হবে না। তোর বিয়ে হয়ে গেলে ঠিক না কোনো ভাবে ওকে ম্যানেজ করে নেব, কিন্তু বুঝতে পারিনি আমার এই বেয়ারা ছেলে বিয়ের দিনই তোকে কিডন্যাপ করে নেবে। নিল, আমাদের কিছু বললো না, উল্টে তোর বাবা চাচাদের সাথে মিলে তোকে খুঁজতে লাগলো। রিক্তর আচরণে আমরা একটুকু বুঝতে পারিনি ও তোকে কিডন্যাপ করতে পারে। 2 দিন পর যখন রিক্ত তোকে বাসায় নিয়ে আসলো, তখন সে নিজেই আমাদের কাছে স্বীকার করলো যে সে তোকে আটকে রেখেছিল। এই কথা শুনে তো তোর ফুপা চরম ক্ষেপে যান, রেগে গিয়ে জীবনে একটা থাপ্পড় না দেওয়া ছেলের গায়ে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেলেন। রিক্তর পিঠে এখনো তার বাবার দেওয়া বেল্টের আঘাত কালচে হয়ে আছে। তোর সাথে অন্যায় করার জন্য তোর ফুপা আর আমি এখনো রিক্তর সাথে কথা বলিনি, কিন্তু আমি বোধহয় আর বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারবো না। কি করব, ছেলে তো, ওকে কষ্ট দেখলে নিজেরই তো কলিজা পড়ে যায়। রিক্ত তোকে আটকে রেখে অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই, তবুও বলছি যদি পারিস ক্ষমা করে দিস। এতটুকু বলেই ফুপি নীরবে কাঁদতে লাগলেন। আমি সীমাহীন আশ্চর্য হয়ে ফুপির মুখের দিকে তাকিয়ে আছি। যে অন্যায় করলো সে একটু অনুতপ্ত হলো না, আর এদিকে ওরা অন্যায় না করেও। দ্রুত ফুপির চোখের পানি মুছে দিলাম, নরম সুরে বললাম, কেঁদো না ফুপি, তোমরা তো কোনো অন্যায় করনি, বরং ছেলের বউ করে আমাকে অপমান থেকে বাঁচিয়েছ। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, প্লিজ আর কেঁদো না। ফুপি টলমল চোখে নিয়ে আমার দিকে তাকালো, আহ্লাদি স্বরে বলল, আমার তো মেয়ে নেই, তোকেই আমার মেয়ে ভাবতাম, এখন তো ছেলের বউ হয়েছিস। দেখে নিস আমরা এখন মা মেয়ের মতো আনন্দে দিন কাটাবো। গরিব বলে ভাবিস না তোকে কখনো অভাবে রাখবো। তোর স্বামী আর শ্বশুরকে দেখবি, তোর কোনো কিছু কমতি রাখবে না। আশ্চর্য কণ্ঠে বললাম, কে গরিব ফুপি? তোমরা? তোমরা গরিব হলে আমি কি? আমাদের যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তার সবকিছুই তো আমার বাবার, আমার কি? আমি তো তাহলে গরিবের হাজার প্রো ম্যাক্স? আমার কথায় ভঙ্গিমায় ফুপি হেসে উঠলেন, কপালে চুমো দিয়ে আমাকে বুকে জড়িয়ে বলল, এটা নিয়ে আর রাগ করে থাকিস না মা, যেটা হয়ে গেছে সেটা হয়তো কপালে ছিল। এখন তুই না চাইতেও আমার রিক্তর বউ, সম্পর্কটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমার ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। আমি কোনো কথা না বলে ফুপির বুকে চুপ করে রইলাম। ফুপি চলে যাওয়ার পর আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো তখন চারিদিকে তাকিয়ে দেখি
রুম জুড়ে মরিচবাতির টিম টিম আলো জ্বলছে। রাত তখন কয়টা আমার ঠিক জানা নেই, তবে বুঝতে পারছি এখন গভীর রাত। নিস্তব্ধ রাতে বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। ঘর জুড়ে মোমো করছে তাজা ফুলের গন্ধ। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের উপর খুব ভারী কিছু একটা পড়ে আছে। কি পড়ে আছে বোঝার জন্য আস্তে করে শোয়া থেকে উঠে বসলাম।